কলকাতার রাজপথ থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এক ফিল্মি কায়দায় ধ্রুপদী নাটকীয়তায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত আফরোজ। শুক্রবারে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে যে তাণ্ডব চলেছিল, যে কায়দায় সাংবাদিকদের উপর আক্রমণ শানিয়ে রক্ত ঝরানো হয়েছিল এবং পরবর্তীতে দম্ভ ভরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল, তার খেসারত দিতে হলো হাতে নাতে। কিন্তু এই ঘটনার রেশ কেবল একটি সাধারণ মারধরের মামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গিয়েছে তৃণমূলের সঙ্গে এক কুখ্যাত যুবকের গভীর যোগসাজশের চাঞ্চল্যকর তথ্য এবং খাস বিধানসভার অন্দরে রাজ্যের প্রশাসনিক প্রধানের অত্যন্ত কড়া হুঁশিয়ারি। অপরাধী যতই প্রভাবশালী হোক এবং তার পিছনে যতই রাজনৈতিক বলয় থাকুক না কেন, আইনের হাত থেকে যে রেহাই নেই, এই গ্রেপ্তারের ঘটনা সেটাই ফের প্রমাণ করল। ঘটনার সূত্রপাত গত শুক্রবারের উত্তাল দিনে। শহরের বুকে চলা ছাত্র আন্দোলনের আবহে একদল উগ্র যুবক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের টার্গেট করে। বেছে বেছে সাংবাদিকদের ওপর চড়াও হয় তারা, চালায় বেধড়ক মারধর আর ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরার যে বিভিন্ন পার্টস ছিল সেগুলো বা প্রতিবেদকের মোবাইল ফোনও। গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন প্রকাশ্য আক্রমণ কেবল বাক স্বাধীনতার উপর কোপ নয়, এটি সরাসরি সমাজের নিরাপত্তা ব্যবস্থার মুখে একটা সজোরে চপেটাঘাত। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই জঘন্য অপরাধ করার পরেও অপরাধীদের মনে বিন্দুমাত্র অনুতাপ ছিল না, বরং আফরোজ নামের ওই যুবক নিজে দাঁড়িয়ে থেকে সেই মারধরের ভিডিও রেকর্ড করে এবং একেবারে দর্পে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটলে দেখা যায় দক্ষিণী কায়দায় মাফিয়া গ্যাং বা টিম মাফিয়া স্টাইলে নানান পোস্ট সেখানে রয়েছে। কোথাও তার হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, যা আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক কথায় এরা নিজেকে এলাকার ত্রাস বা আন্ডারওয়ার্ল্ডের হিরো ভাবতে শুরু করেছিল। কিন্তু এই ঔদ্ধত্য বেশিদিন টিকল না। ঘটনার খবর সামনে আসতে নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার 25শে জুলাই অন্ডাল এলাকা থেকে ধৃত আফরোজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার একটা ফন্দি সে করেছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে পালানোর সময় পুলিশ গোপনে তার খবর পায় এবং তার পিছু নেয় এবং অন্ডালের কাছ থেকে তাকে পাকড়াও করা হয়। জানা গিয়েছে, সে আগে রাজারবাগান এলাকায় থাকলেও গত 5 বছর সে নাদিয়াল থানার ওয়ারিশনগর এলাকায় বসবাস করছিল। বর্তমানে ওয়েস্টপোর্ট থানার অধীনস্থ সিগারেট কল এলাকায় সাদ্দাম নামে এক ব্যক্তির অধীনে সে পরিবহন আর নির্মাণ সংক্রান্ত ব্যবসার আড়ালে নানান অসামাজিক কাজকর্মও চালাচ্ছিল। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন দানা বেড়েছে, একজন দাগী অপরাধীর সঙ্গে শাসক দলের ঠিক কতখানি মাখামাখি ছিল। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য বলছে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি বলছে অন্য কথা। মেটিয়াবুরুজে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ভোট প্রচারের গাড়িতে আফরোজকে দাপিয়ে বেড়াতে দেখা গেছে। শুধু তাই নয়, শাসক দলের একাধিক হেভিওয়েট নেতাকর্মীর সঙ্গে তার ছবি ইন্টারনেটে ভাইরাল। তৃণমূলের পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটার ছবিগুলো, নিচে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। অর্থাৎ একধারে বিরোধী দলের কর্মসূচিতে তাণ্ডব চালানো, অন্যদিকে শাসক দলের বড় নেতাদের ছত্রছায়ায় নিজেদের অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখা, এটাই ছিল এদের পুরনো কৌশল। এই তথ্য সামনে আসার পর রাজ্যের রাজনীতিতে একটা শোরগোল পড়েছে। রবিবার এই প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে একেবারে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস মানেই তো জামাতিদের পার্টি, ফলে তাদের সঙ্গে এই ধরনের সমাজ বিরোধীদের যোগ থাকাটা তো খুব স্বাভাবিক। তিনি আরও বলেন, এদের বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা, কিন্তু আমরা তা বাধ্য করব। বাক স্বাধীনতা তো প্রত্যেকের রয়েছে, যে কেউ তার মতামত প্রকাশ করতে পারে, কিন্তু যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর বেছে বেছে এই রকমভাবে চড়াও হয়েছে, তাদের তো কোনোভাবে ছাড় দেওয়া হবে না। গুন্ডা দমন আইনের মাধ্যমে এদের কঠোরতম সাজা দেওয়া একেবারে নিশ্চিত করা হবে। শোনাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে,
এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। প্রসঙ্গত শনিবার বিধানসভায় আফরোজ সহ 5 জনের নাম একেবারে ধরে ধরে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তিনি শনিবার যেটা বলেছিলেন যে এই ধরনের অপরাধের জন্য আইন পাশ হয়েছে বিধানসভায়, কোনো কুখ্যাত লোককে ছাড়বো না, আফরোজ, নাহিদ, তানভীর, রাহুল বা জামালদের ছাড়বো না। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে গুন্ডাদের এক পুরুষ নয় 3 পুরুষ মনে রাখবে। সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি। নিট বিক্ষোভে আজ তাক বাংলার সাংবাদিকের উপর নিগ্রহের ঘটনায় শনিবার বিধানসভায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু আজ তাক বাংলার সাংবাদিক নয়, আহত হওয়া অন্যান্য সাংবাদিকদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। আসুন শোনায় সেই বক্তব্য। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। আমাদের শাসক বেঞ্চের চিফ হুইপ অমলান ভাদুড়ি, তিনি আমাকে একটু আগেই বলছিলেন যে লাঞ্চের ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বুকে কালো ব্যাজ লাগিয়ে সংবিধান প্রণেতা আম্বেদকরজির মূর্তির নিচে সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করে একটি কর্মসূচি নিয়েছেন এবং সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়ার কর্মীদের প্রতি সলিডারিটি জানানোর জন্য একটি ছোট্ট প্রয়াস নিয়েছেন। এই পুরো ঘটনার রাজনৈতিক আর সামাজিক বিশ্লেষণ করলে বেশ কিছু গুরুতর দিক বেরিয়ে আসে। প্রথম হচ্ছে, তরুণ প্রজন্মের একাংশ কিভাবে সোশ্যাল মিডিয়ার ভিউ আর বাহবা পাওয়ার নেশায় অপরাধের দুনিয়ায় পা বাড়াচ্ছে, যা খুব বিপজ্জনক। নিজেদের মাফিয়া হিসেবে জাহির করার এই মানসিকতা সমাজকে একটা অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, রাজনৈতিক দলগুলির একাংশ নিজেদের স্বার্থে এই সমস্ত অপরাধমূলক উপাদানকে মদত দেয়। ভোটের সময় প্রচারের গাড়ি থেকে শুরু করে মাঠে ময়দানে পেশি শক্তি ব্যবহার করার জন্য এদেরকে ব্যবহার করা হয়, যার ফলে এদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে তারা খাস কলকাতার বুকে দাঁড়িয়ে মিডিয়ার উপর হাত তুলতেও দ্বিধা করে না। তৃণমূল বিধায়ক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের উপরে হামলা প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার শোনাই। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেওয়া আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।